আচ্ছা, গরম ভাতের দিকে তাকিয়ে কি কখনো ভেবেছেন এই ভাতের দানাটায় আপনার নাম লেখা আছে কিনা? আপনার নাম লেখা থাকুক বা না থাকুক, কোনো এক চরম দুর্নীতিবাজের লোভী নজর কিন্তু ঠিক লেখা আছে। জমি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, ব্যাংক জালিয়াতি, এসব তো এখন আকসার। কিন্তু ভাতের চাল চুরির এমন এলাহি কারবার কখনো কি শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। গরিবের মুখের গ্রাস, কুপোষিত বাচ্চার পুষ্টিকর আহার কেড়ে নিয়ে হাজার কোটি টাকার এক ভয়ঙ্কর হরিণ লুট। জায়গাটা আর কোথাও নয়, মধ্যপ্রদেশ। তলে তলে ধোঁয়া বেরোচ্ছিল অনেকদিন ধরে, কিন্তু এবার যখন হাড়ির খবরটা না বাইরে এলো, তখন দেখা গেল স্রেফ হাওয়া হয়ে গেল পুরো 1160 কোটি টাকার সরকারি চাল। আর এই গোটা পাপের খেলাটা চলছে কিসের আড়ালে জানেন? ওই যে ইথানল উৎপাদনের মহৎ নীতির খোলস, যে ইথানল মেশানো পেট্রোল নিয়ে তোলপাড় এখন গোটা দেশ। কাগজে কলমে সরকার দিচ্ছে ভর্তুকি, আর নেপথ্যে ইথানল মাফিয়ার রাইস মিলের সিন্ডিকেট মিলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় খেলছে কোটি কোটি টাকার চিনিমিনি। এই পর্বে ছিঁড়ে ফেলা হবে সেই চুরির ব্লুপ্রিন্ট, পর্দা ফাঁস হবে সেই সব রাঘব বলদের, যারা সাধারণ মানুষের থালার ভাতের গ্রাস কেড়ে নিয়ে নিজেদের আখের গুছিয়েছে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রাজনীতিকে তোলপাড় করে দিয়েছে প্রায় 1200 কোটি টাকার এক বিরাট চাল কেলেঙ্কারি। আর এই গোটা খেলাটা চলছে কিসের আড়ালে জানেন? তথাকথিত পরিবেশ বান্ধব জ্বালানি, ওই ইথানল উৎপাদনের নামে। কাগজে কলমে ব্যাপারটা দারুণ। পেট্রোলে ইথানল মেশানোর জন্য কেন্দ্র সরকারের এক মহৎ নীতি আছে, E20 পলিসি। এর জন্য দেশ জুড়ে ইথানল প্লান্ট তৈরি হয়েছে, সরকারও ঢালাও ভর্তুকি দিচ্ছে, আর সস্তায় সরকারি আনাজও দিচ্ছে। মধ্যপ্রদেশে এমন 36টা প্লান্ট রয়েছে, যার মধ্যে 22টা চলে এই আনাজ বা চালের উপর ভরসা করে। কিন্তু খাতা কলমের এই ভালো নিয়মের আড়ালেই গজিয়ে উঠেছে এক ভয়ঙ্কর সিন্ডিকেট। কোটি কোটি টাকার খেলা চলছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। ইথানল তৈরির জন্য এফসিআই এর গুদামে থাকা ভর্তুকির চাল বেসরকারি চালকলকে বেচে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনিতে ইথানল তৈরির কাজে পুরনো ভাঙা চাল ব্যবহার করার কথা, কিন্তু মধ্যপ্রদেশে শিশু, গর্ভবতী মহিলাদের বিলির জন্য রাখা এফসিআই গুদামের বিশেষ পুষ্টি গুণযুক্ত প্রায় 5 লক্ষ টন চাল বেসরকারি রাইস মিলে পৌঁছে গেছে। কিভাবে? ইথানল প্রস্তুতকারী সংস্থা বাজার থেকে সস্তায় চাল কিনে সরকারি চাল বেসরকারি রাইস মিল মালিকদের কাছে বেচে দিয়েছে। চালকল মালিকরা আবার সেই চাল নতুন বস্তায় ভরে এফসিআই এর কাছে বেশি দামে বেচল। সরকারি গুদামের চাল সরকারি গুদামেই ফিরে এলো। মাঝখান থেকে সকলে লাভের গুড় খেয়েছে। দুষ্ট চক্রের বহরটা একবার ভাবুন। যে লাখো লাখো কুইন্টাল চাল সরকারি গুদাম থেকে ইথানল প্লান্টে যাওয়ার কথা ছিল, তা নাকি মাঝ রাস্তায় গায়েব হয়ে গেল। সেই চাল সোজা কোথায় গেল? সেই চাল সোজা চলে যাচ্ছে এক শ্রেণীর বেসরকারি রাইস মিলে, খোলা বাজারে চড়া দামে বিক্রি করে মুনাফা লুটার জন্য। খেল খতম, পয়সাও হজম হতে পারত, যদি না ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মাঝখান থেকে বাগড়াটা দিত। ঠিক কি হয়েছিল গত 3 জুনের রাতে? বালাঘাটের নাভেগাঁও এফসিআই গুদাউন থেকে 3টি ট্রাকে করে চাল রওনা দিল ছিন্দওয়ারার এক নামী এগ্রিকো প্রাইভেট লিমিটেডের ইথানল প্লান্টের উদ্দেশ্যে। কিন্তু মজার ব্যাপার, ট্রাকগুলো না কোনোদিন তাদের গন্তব্যেই পৌঁছলই না। কোথায় গেল? মাঝ রাস্তায় একটা ট্রাককে 242 কুইন্টাল সরকারি চাল সমেত হাতে নাতে ধরা হলো সঞ্চেতি রাইস মিল নামের একটা বেসরকারি মিলে। পুলিশের খটকা লাগলো। 5 জুন দায়ের হলো প্রথম এফআইআর। আসামি কে কে? ট্রাকের ড্রাইভার, ইথানল প্লান্টের প্রতিনিধি রাহুল প্রতাপ, আর ওই রাইস মিলের মালিক সৌরভ সঞ্চেতি। এখনো পর্যন্ত 4 জন গড়াদের পেছনে, বাকি চাইরা অবশ্য গা ঢাকা দিয়েছে। এবার একটু অঙ্কের হিসেবটা বুঝুন, তবেই বুঝতে পারবেন কেন এরা এই পাপের ব্যবসায় নেমেছে। সরকার যখন কৃষকদের থেকে 1 কুইন্টাল চাল কেনে, সেটা গুদামে আনে, প্রসেসিং করে সব মিলিয়ে সরকারের খরচ পড়ে প্রায় এই 4000 টাকা। কিন্তু ইথানল তৈরিতে উৎসাহ দিতে সরকার সেই চালটাই এই প্লান্ট মালিকদের হাতে তুলে দেয় মাত্র 2320 টাকা প্রতি কুইন্টাল ভর্তুকি দরে। তদন্তকারীরা কি সন্দেহ করছেন জানেন? এই প্লান্ট মালিকরা চাল দিয়ে ইথানল বানানোর কোনো বালাই রাখেনি।
তারা সরকারি ঘর থেকে 2320 টাকায় সস্তার চাল তুলছে, আর সেটাকে চোরা পথে বেসরকারি রাইস মিলগুলোর কাছে প্রতি কুইন্টালে 2800 টাকায় বিক্রি করে দিচ্ছে। কোনো খাটনি নেই, কোনো উৎপাদন নেই, স্রেফ কাগজ এদিক ওদিক করলেই প্রতি কুইন্টালে 600 থেকে 700 টাকা তো খাঁটি মুনাফা পকেটে পুড়ছে। ভাবুন একবার, কি বিপুল অঙ্কের লুটপাট! গরিবের পেটে লাথি মেরে এক শ্রেণীর ব্যবসায়ী আর নেপথ্যের কিছু প্রভাবশালী কিভাবে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। মনে তো প্রশ্ন জাগতেই পারে, তাহলে তারা ইথানলটা বানাচ্ছিল কি দিয়ে? আর সরকারের কাছ থেকে যে কোটা পেয়েছে সেটাই বা পূরণ করছিল কি করে? শুনুন তাহলে সেই অবিশ্বাস্য কারসাজি। এরা সরকারি গুদামের ওই ভালো মানের চালটা চড়া দামে বাইরে বেচে দিত, আর সরকারের চোখে ধুলো দিতে খোলা বাজার থেকে একেবারে সস্তা পচা নিম্নমানের চাল বা ভুট্টা কিনে তা দিয়ে ইথানল বানিয়ে নিত। ব্যাস, একদিকে সরকারের সাপ্লাইয়ের কাগজও পাকা, অন্যদিকে পকেটে কোটি কোটি টাকার মুনাফাও ঠাসা। আর এই খেলায় ওই প্রাইভেট রাইস মিলগুলোর পোয়াবারও। তাদের লাভটা কোথায় জানেন? ধান থেকে চাল বানানোর যে খাটনি, ওই যে মিলিং করা, বিদ্যুতের বিল, মজদুরদের খরচ, মেশিনের রক্ষণাবেক্ষণ, সেসবের কোনো বালাই রইল না তো। রেডিমেড ভালো চাল চলে আসছে হাতে, এবং কিছু কিছু ক্ষেত্রে তো মারাত্মক কিছু অভিযোগও উঠেছে। স্রেফ বস্তার প্যাকেজিং আর সরকারি ট্যাগটা বদলে ওই চালটাকেই ঘুরিয়ে আবার এফসিআই এর সিস্টেমে ঢুকিয়ে দেওয়া হতো। মানে একই চাল ঘুরপাক খাচ্ছে, আর মাঝখান থেকে কোটি কোটি টাকা স্রেফ হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক এই কারণেই পুলিশ এবার এই পুরো সাপ্লাই চেনের নাড়ি ভুড়িটা খতিয়ে দেখছে। বালাঘাটের এসপি আদিত্য মিশ্র এই সাংঘাতিক চক্রের পর্দাফাঁস করতে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট তৈরি করেছেন। তদন্তের ঠিক কি পজিশন? এসপি আদিত্য মিশ্রের বয়ানটা যদি একটু সহজ করে বলি না, তাহলে দাঁড়ায় তদন্তের মূল ফোকাস ছিল ওই এভিজে এগ্রি প্লান্ট নামের একটা নির্দিষ্ট ইথানল প্লান্টের দিকে। সেখান থেকে চাল কোথায় বেরোলো আর কোথায় গিয়ে পৌঁছলো, সেটাই ছিল আসল খোঁজ। আর তাতেই হাতে নাতে ধরা পড়লো বালাঘাটের ওই সঞ্চিতি রাইস মিল। শুধু তাই নয়, শুধু তাই তো নয়, টেকনিক্যাল ডেটা অ্যানালাইজ করে আরও প্রায় 5 থেকে 6টি রাইস মিলের নাম উঠে এসেছে। এমনকি সিওনের দুটো রাইস মিলের রেকর্ডও এখন পুলিশের আতশ কাছের তলায়। সিওনেরই এক প্রভাবশালী ট্রান্সপোর্টার এই কালোবাজারের জন্য ট্রাক সাপ্লাই করত। পুলিশ তাকে ইতিমধ্যেই গ্রেফতারও করেছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত এই পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে 17টি ট্রাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর আদালতের তরফ থেকে দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্টও জারি করা হয়েছে। বুঝতেই পারছেন, জল অনেক দূর গড়িয়েছে। আর যেখানে এত বড় কেলেঙ্কারি, সেখানে রাজনীতি ঢুকবে না তা কি কখনো হয়? আর এর ঠিক মোক্ষম সুযোগে ময়দানে নেমে পড়েছেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতি এক্স হ্যান্ডেলে যে পোস্টটি করেছেন তা এক কথায় বিস্ফোরক। তিনি সরাসরি তোপ ডেকে দিলেন, মধ্যপ্রদেশ আজ বিজেপি সরকারের দুর্নীতি আর লুটের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। দুর্নীতি শব্দটার সমার্থক নামই এখন মধ্যপ্রদেশ। একটা কেলেঙ্কারি শেষ হতে না হতেই নাকি আরেকটা মাথা চারা দিয়ে উঠছে। খাড়গে খতিয়ান দিয়ে পোস্টে লিখেছেন, এবার ইথানলের নামে এই 1200 কোটি টাকার চাল কেলেঙ্কারি তার জলজ্জন্ত প্রমাণ। যে চাল যাওয়ার কথা ছিল কুপোষিত শিশু, গর্ভবতী মহিলা আর কিশোরীদের পুষ্টির যোগান দিতে, সেই চালকে নিয়ে কিভাবে মুনাফার নোংরা খেলা চলল। খাড়গের অভিযোগ, প্রায় 5 লাখ মেট্রিক টন চাল রাইস মিল মালিক, ইথানল মাফিয়া আর বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে এই দুর্নীতির ঘূর্ণাবর্তে গায়েব করে দেওয়া হয়েছে। সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের হকের খাবারে স্রেফ ডাকাতি করা হয়েছে। কংগ্রেস সভাপতি এখানেই থামেননি, তিনি পুরো ক্ষতগুলো খুঁচিয়ে দিয়েছেন। এক্সপোস্টে তিনি লিখেছেন, এর আগে জমির ক্ষেত্রে বড় ঘোটালা সামনে এসেছে। উজ্জয়িনীতে সেই সব এলাকায় জমির বিস্তার হয়েছে যেখানে সরকারি ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প এবং হাইওয়ে করিডোর প্রস্তাবিত ছিল। এতে মুখ্যমন্ত্রীর উপরই প্রশ্নের চিহ্ন উঠেছে। প্রতিটি দিকে প্রতিটি বিভাগে লুটপাট ও নিজের পকেটে ভরার খেলা, এটাই বিজেপির ক্ষমতার লুটের গল্প। খাড়গের কথায় ব্যাপক কেলেঙ্কারি দিয়ে যে লুটের গল্প শুরু হয়েছিল তা একের পর এক পেপার লিক আর অজস্র দুর্নীতির পাহাড় পেরিয়ে আজও থামেনি। বিজেপি নাকি মধ্যপ্রদেশকে দুর্নীতির একটা আস্ত মডেল বানিয়ে ছেড়েছে। আর দেশের প্রধানমন্ত্রী খাড়গের কটাক্ষ, মোদিজি বরাবরের মতোই মৌনী বাবা সেজে বসে আছেন।
মোদী শাহ জুটি ক্ষমতার অহংকারে জনজীবনে জবাবদিহির ন্যূনতম সৌজন্যটুকুও পিষিয়ে মেরেছেন। এই হাজার কোটির কেলেঙ্কারি কি স্রেফ কয়েকজন চুনোপুটি অফিসার, কিছু ট্রাক ড্রাইভার আর গুটি কয়েক ব্যবসায়ীর মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর শিকড় ছড়িয়ে আছে ক্ষমতার অলিন্দে একেবারে ওপরতলা পর্যন্ত? এসআইটি তদন্তে শেষ পর্যন্ত কাদের নাম সামনে আসবে? আইন কি পারবে 1200 কোটি টাকার এই দুর্নীতির নেপথ্যে থাকা রাঘব বোয়ালদের কলার ধরতে? নাকি মধ্যপ্রদেশের সেই কুখ্যাত ব্যাপম কেলেঙ্কারির মতোই এটাও সময়ের সঙ্গে ঠান্ডা ঘরে ধামা চাপা পড়ে যাবে? একদিকে মধ্যপ্রদেশে চাল চুরি, অন্যদিকে দেশে বর্ষার সংকট। সংকট এতটাই যে খারিফ ফসলের দিকে তাকিয়ে থাকে গ্রামীণ ভারতবর্ষের গোটা অর্থনীতি। তার উপর এমন সংকটের ছায়া। আশ্চর্যের বিষয়, এমন একটা জ্বলন্ত ইস্যু নিয়ে চারপাশে কোলাহল প্রায় নেই। সরকারই বা কি করছে? আপনারা তো দেখছেন প্রধানমন্ত্রী একের পর এক বিদেশ সফরে ব্যস্ত। প্রথমে গেলেন G7 বৈঠকে, তারপর মাঝে আরো একটা সফর সারলেন, এরপর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া হয়ে নিউজিল্যান্ড। কিন্তু এইসব চোখ ধাঁধানো বিদেশ সফর যখন শেষ হবে, তখন দেশবাসীর সামনে যে রূঢ় বাস্তবটা এসে দাঁড়াবে, তার তার জবাব কি প্রধানমন্ত্রী বা তার সরকার দেবে? এই খবরটা স্রেফ একটা সাধারণ হেডলাইন নয়, এটা তো আমাদের দেশে খাদ্যশস্যের যোগানের টান ফেলার পাশাপাশি মূল্যবৃদ্ধির এক সংকট তৈরি করতে চলেছে, যা আমজনতার পকেট পুড়িয়ে খাঁক করে দেবে। আমাদের দেশের সিংহভাগ কৃষিক্ষেত্র আজও কিন্তু আকাশের জলের দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ পুরোপুরি মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। আর ঠিক এই কারণেই এই মুহূর্তে প্রায় অর্ধেক ভারতে বাত মেঘের দেখা নেই। আর না হলে বৃষ্টি হয়েছে অত্যন্ত দেরিতে। এর ফলটা কি হয়েছে জানেন? মনেক্সট্রল তাদের প্রকাশিত খবরে লিখেছে, আমাদের দেশের প্রধান চাষ যে খারিফ ফসল, তার বপন গত বছরের তুলনায় এক ধাক্কায় 21% পিছিয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, খারিফ ফসলের চাষ 21% কমে গেছে। আর প্রকৃতি যদি আগামী দিনেও এমন খামখেয়ালি আচরণ করে না, তবে বাজারে চাল ডাল আনাজের দাম কোথায় গিয়ে ঠেকবে তা ভাবলে গায়ে কাঁটা দেয়। হিসেবটা না আর একটু সহজ করে বলি, দেশ জুড়ে বৃষ্টির ঘাটতি এই মুহূর্তে প্রায় 40 থেকে 45%। শুধু জুন মাসের খতিয়ান দেখলেই বুঝবেন স্বাভাবিকের চেয়ে প্রায় 40% কম বৃষ্টিপাত হয়েছে দেশে। জুলাইয়ের শুরুতে যেটুকু বৃষ্টি হলো তাতে ক্ষতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা হলেও আসল ড্যামেজ কন্ট্রোল কিন্তু করা যায়নি। তাহলে একবার গোটা ছবিটা মিলিয়ে দেখুন। একদিকে কেন্দ্রীয় সরকারের নীতি হলো সস্তা চাল বিলিয়ে ইথানল মাফিয়াদের আখের গোছানো, আর সুযোগ নিয়ে মধ্যপ্রদেশে চলছে হাজার কোটির চাল চুরি। আর অন্যদিকে আকাশের খামখেয়ালিপনায় দেশের 21% জমিতে চাষই শুরু করা গেল না। একদিকে গুদামের চাল কালোবাজারে পাচার হচ্ছে, অন্যদিকে মাঠের ফসল মাঠেই শুকোচ্ছে। এই জোড়া ফলায় দেশের সাধারণ মানুষের থালায় ভাতের গ্রাস আগামী দিনে কতটা মহার্ঘ হতে চলেছে তা কি আন্দাজ করতে পারছেন? মনে প্রশ্ন জাগতেই পারে, জুনের খরা কি জুলাই আগস্টের অতিরিক্ত বৃষ্টি দিয়ে সামাল দেওয়া সম্ভব? উত্তরটা হলো না, একেবারেই না। চাষবাসের একটা নির্দিষ্ট সময় থাকে। জুনের শুকনো মাটিতে বীজ না পড়লে পরে মেঘ ভাঙা বৃষ্টি হলেও সেই ক্ষতি আর পূরণ হয় না, উল্টো বন্যা পরিস্থিতি তৈরি হয়। এবার আইএমডি অর্থাৎ দিল্লির মৌসুম ভবনের মনিটরিং এর পরিসংখ্যানটা শুনুন। দেশের মোট 738টি জেলার মধ্যে 377টি জেলাতে এবার স্বাভাবিকের চেয়ে অনেক অনেক কম বৃষ্টি হয়েছে। আর এই 377টি জেলার মধ্যে 100টি জেলা এমন জেলা যেগুলো না এক ফোঁটা সেচের জন্য পুরোপুরিটাই আকাশের জলের উপর নির্ভরশীল। আর সেখানে এবার বৃষ্টির দেখা নেই। সবচেয়ে বড় ধাক্কাটা কোথায় লেগেছে জানেন? আমাদের দেশের প্রধান প্রধান কৃষিভিত্তিক রাজ্যগুলোতে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, উত্তরপ্রদেশ আর বিহার। এই রাজ্যগুলোর ফলনের উপরই কিন্তু গোটা দেশে খাদ্যের যোগান আর অর্থনীতি টিকে থাকে। আর এই রাজ্যগুলোতে এবার খরা পরিস্থিতি। অর্থনীতিবিদরা ইতিমধ্যে লাল সংকেত দেখাতে শুরু করেছেন। ফলন কমলে বাজারে জিনিসের দাম হো হো করে বাড়বে। আবহাওয়াবিদরা বলছেন এর পেছনে রয়েছে এল নিনো আর তার জেরে তৈরি হওয়া লেট মনসুন। কিন্তু এসবের পেছনে যে খবর আসছে তা এক কথায় আতঙ্কের, বিশেষ করে ডাল এবং তেলবীজের ক্ষেত্রে। আমাদের দেশে নিরামিষাশী মানুষের শরীরে প্রোটিনের একমাত্র উৎস ডাল, আর সেই ডাল এবং তেলবীজের চাষ এক ধাক্কায় 39% পর্যন্ত কমে গেছে। এবার চূড়ান্ত খতিয়ানের দিকে তাকানো যাক।
আমাদের দেশে মোট খরিফ চাষের এলাকা হলো প্রায় 350.85 লক্ষ হেক্টর, কিন্তু গত বছরের তুলনায় এবার মোট চাষ কমেছে 21%। কোন ফসলে কতটা ধাক্কা লেগেছে সেই তালিকাটা একটু শুনুন। ধান 13% চাষ কমেছে, ডাল 22% কমেছে, তেলবীজ 39% চাষ কমেছে, তুলা 23% চাষ কমেছে। একবার ভাবুন এর চেন রিয়াকশন বা প্রভাবটা কোথায় গিয়ে পড়বে। সবচেয়ে বড় কোপটা পড়বে গ্রামীণ অর্থনীতিতে। একটা দুর্বল মৌসুমী বায়ু ভারতের গ্রামের পর গ্রাম স্তব্ধ করে দেয়। একজন চাষি যখন বোঝেন যে তার মাঠে এবার ফসলই ফলবে না, তখন তিনি বাধ্য হয়ে নিজের হাত গুটিয়ে নেন, খরচ কমিয়ে দেন। ফসল মান্ডিতে উঠবে, টাকা আসবে, তবেই না কেউ মেয়ের বিয়ে দেবেন, কেউ ছেলেকে কলেজে পাঠাবেন, কেউ বা একটা পাকা ঘর তুলবেন। এবার সেই সব স্বপ্ন মাঠেই মারা যাচ্ছে। উল্টো মাথার উপর চেপে বসেছে ঋণের বোঝা। গ্রামীণ বাজার কার্যত স্তব্ধ। আর দ্বিতীয় প্রভাব, ওই যে শুরুতেই বলেছিলাম আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, ইনফ্লেশন। ইতিহাস সাক্ষী, যখনই দেশে বর্ষা মার খেয়েছে তখনই বাজারে আগুন লেগেছে। তাহলে একবার পুরো ট্র্যাজেডিটা দেখুন। একদিকে মধ্যপ্রদেশের গোদাম থেকে গরিবের মুখের 1200 কোটি টাকার চাল চুরি হয়ে কালো বাজারে চলে যাচ্ছে, অন্যদিকে আকাশের খামখেয়ালিপনায় মাঠের ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছে। এই দিফলা আক্রমণের সামনে দাঁড়িয়ে দেশের আমজনতার ভবিষ্যৎ, মধ্যপ্রদেশের সরকারি গুদামের চাল চুরি আর দেশের লাখো লাখো হেক্টর জমিতে খরিফ ফসলের খরা, এই দুটো ঘটনা আসলে আলাদা কোনো বিচ্ছিন্ন গল্প নয়। এরা একই মুদ্রার দুটো পিঠ। একদিকে যখন প্রকৃতির খামখেয়ালিপনায় দেশের 21% জমিতে আগামী দিনের অন্ন শুকিয়ে যাচ্ছে, ঠিক তখনই এক শ্রেণীর লোভী সিন্ডিকেট আর রাজনৈতিক সদিচ্ছার অভাবে গুদামে থাকা গরিবের হকের অন্ন কালো বাজারে পাচার হয়ে যাচ্ছে। চোখ কান খোলা রাখুন, সত্যিটা শুনতে থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।